কিন্তু আজকের এই বাংলাদেশে যিনি প্রধানমন্ত্রীর চেয়ারে রয়েছেন জনাব তারেক রহমান, আপনি বিএনপির প্রধানমন্ত্রী নন, আপনি বাংলাদেশের জনগণের প্রধানমন্ত্রী। তাই আপনাকে সমালোচনা সহ্য করতে হবে, এদেশের জনগণের কথা সহ্য করতে হবে। জনগণ আপনার পক্ষেও বলতে পারে, আপনার বিপক্ষেও বলতে পারে, এগুলোকে ধারণ করে সামনের দিকে আগাতে হবে। আপনি যদি সমালোচনা সহ্য করতে না পারেন, এটা কিন্তু হবে না, এটা কিন্তু এদেশের জনগণ মেনেও নেবে না। তাই আমরা মনে করি জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী রাজনীতির মাঠে যে সমালোচনা আলোচনা শুরু হয়েছে, এটা আমি মনে করি এদেশের গণতন্ত্রকে সুসংগঠিত এবং শক্তিশালী করার একটি অগ্রযাত্রার বড় একটা স্টেপ। এই 12 তারিখের নির্বাচন পরবর্তী সময়ে রাষ্ট্রীয় ক্ষমতায় এসে বিএনপি যে চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন বা হচ্ছেন, তার চাইতে কমপক্ষে 100 গুণ বেশি চ্যালেঞ্জের মুখোমুখি হতেন ওই গণঅভ্যুত্থানের পরে ক্ষমতায় আসলে। তাহলে এই যে বিগত 2 বছর ইন্টারিম সরকার এই পরিবেশটাকে একটা ব্যালেন্সিভ পরিবেশে এনে পরিস্থিতিকে অনেকটাই ঠান্ডা করে দিয়েছেন, তার জন্য বিএনপির উচিত ডক্টর ইউনূসের সরকারকে একটা ধন্যবাদ দেওয়া। যদি এই ধন্যবাদ না দেয় তাহলে অনেকটাই অকৃতজ্ঞতার সামিল হয়ে যাবে। আজকে দেখেন, এই কথাটি আমি সব জায়গায় বলি, বিএনপি সরকারের 4 মাস, এই 4 মাসে বিএনপি কোনো রাজনৈতিক চ্যালেঞ্জ ফেস করে নাই এবং অদূর ভবিষ্যতে করবে বলে আমার কাছে দৃশ্যমান কোনো আলামত এখনও চোখে পড়ে নাই। তবে বিএনপির সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ সেটা হচ্ছে ইকোনমিক চ্যালেঞ্জ বা আর্থিক সংকট। এই সংকট যদি বিএনপি ভালোভাবে মোকাবেলা করতে পারে তাহলে কিন্তু তারা স্মুথলি বলা যায় যে আগামীতে সরকারকে রান করাতে পারবে। এখন এই মূল পয়েন্টে আসি। এই যে জুলাই গণঅভ্যুত্থান, গণভোট, জুলাই সনদ, এগুলো নিয়ে বিগত 2 বছর কথা বলতে বলতে আমরা ত্যক্ত বিরক্ত হয়ে গেছি। একটা কথা পরিষ্কারভাবে বলতে চাই, আজকের এই নতুন বাংলাদেশ, যে বাংলাদেশে আমরা এই মধুর ক্যান্টিনের সামনে বুক ফুলিয়ে কথা বলতে পারছি, কথা বলার যে সুযোগ, যে পরিবেশ তৈরি করে দিয়েছে, এই পরিবেশ তৈরি করার পিছনে সবচাইতে বড় অবদান বিগত জুলাই গণঅভ্যুত্থানের 1400 শহীদের। এরপরে সেই 50,000 আহত যোদ্ধার, যাদের রক্ত এবং আত্মত্যাগের বিনিময়ে আজকের এই বাংলাদেশ পেয়েছি আমরা। আমি ফারুক হাসান এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে 22 বার রক্তাক্ত হয়েছি, 22 বার হামলার শিকার হয়েছি। সুতরাং আমরা জানি বিগত 15-16টি বছর কি যন্ত্রণাময় সেই ফ্যাসিবাদের দুঃশাসনের জাতাকলে আমরা পিষ্ট হয়েছিলাম। সেই দুঃশাসন ফ্যাসিবাদ থেকে এই বাংলাদেশকে মুক্তি দেওয়ার পিছনে সবচাইতে বড় ভূমিকা পালন করেছে আমার এই জুলাইয়ের সহযোদ্ধা ভাই এবং বোনেরা। আজকে যিনি সরকার প্রধান, বাংলাদেশের সরকার প্রধান জনাব তারেক রহমান, আমি মনে করি এই জুলাই গণঅভ্যুত্থান না হলে তিনি দেশে ফিরে আসতে পারতেন কিনা, এটা একটা বড় প্রশ্নবোধক বিষয়। আমাদের সকলের শ্রদ্ধাভাজন প্রিয় ব্যক্তিত্ব, বাংলাদেশের আপসহীন নেত্রী প্রয়াত বেগম খালেদা জিয়া কারাগার থেকে মুক্তি পেতেন কিনা, এটাও কিন্তু বড় একটা সন্দেহের বিষয়, যদি না এই জুলাই গণঅভ্যুত্থান হতো। তার মানে এই জুলাই গণঅভ্যুত্থান আমাদের অনেক কিছু দিয়েছে। এই জুলাই গণঅভ্যুত্থান বিএনপিকে রাষ্ট্রীয় ক্ষমতায় এনেছে, জনাব তারেক রহমানকে বাংলাদেশে ফিরিয়ে এনেছে, আমাদের প্রয়াত সর্বজন শ্রদ্ধেয় বাংলাদেশের জনগণের আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়াকে কারাগার থেকে মুক্তি দিয়েছে। একই সাথে জামাত ইসলামকে তাদের নিবন্ধন ফিরিয়ে দিয়েছে, রাজনীতি করার সুযোগ করে দিয়েছে এই গণঅভ্যুত্থান। এটা স্বীকার করতে হবে বন্ধুগণ। তাই আমরা আজকে দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, রাজনীতির মাঠে আলোচনা সমালোচনা তর্ক বিতর্ক অনেক কিছু থাকবে, কিন্তু জুলাই এবং জুলাইয়ের যে মূল স্পিরিট, এই স্পিরিটের বিষয়ে কোনো আপোষ করা চলবে না। কিন্তু অত্যন্ত পরিকল্পিতভাবে এই জুলাই গণঅভ্যুত্থান এবং আমাদের 1971 সালের মহান মুক্তিযুদ্ধকে মুখোমুখি দাঁড় করানোর একটা পরিকল্পিত চক্রান্ত চলছে এবং এটা অব্যাহত থাকবে বলে মনে হচ্ছে। এ বিষয়ে যদি আমরা সতর্ক এবং সজাগ না থাকি তাহলে ওই পতিত ফ্যাসিবাদের দোসররা কিন্তু আমাদের এই মহান মুক্তিযুদ্ধ আর এই জুলাই গণঅভ্যুত্থানকে তারা মুখোমুখি দাঁড় করিয়ে দিয়ে বাংলাদেশের এই গণঅভ্যুত্থান পরবর্তী বিপ্লবীদের মধ্যে একটা সাংঘর্ষিক অবস্থা তৈরি করতে সফল হবে। আমরা এটাও দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, 1971 হচ্ছে আমাদের ফাউন্ডেশন। 71-এর মধ্য দিয়ে আমরা দেশ পেয়েছি,
পতাকা পেয়েছি, এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পেয়েছি। সুতরাং ৭১-এর সাথে কোনো কিছুর তুলনা চলে না। আর ওই ৭১-এর অসমাপ্ত চেতনা বাস্তবায়নের এটি অংশীজন বলতে পারেন, কিংবা ওই চেতনা বাস্তবায়নের আরেকটি ধাপ হচ্ছে আমাদের এই জুলাই গণঅভ্যুত্থান। সুতরাং ১৯৭১-এর মহান মুক্তিযুদ্ধ আর আমাদের ২৪-এর গণঅভ্যুত্থান একে অপরের পরিপূরক, কখনোই বিপরীত নয়। তাই সেই জায়গা থেকে সাংবাদিক বন্ধুদেরও আমি আহ্বান জানাবো, আপনারা এ বিষয়ে অবশ্যই কেয়ারফুলি সংবাদ প্রচারের ক্ষেত্রে আপনারা খেয়াল রাখবেন। আমরা এই বাংলাদেশে কেউই বাংলাদেশ বিরোধী নই, কেউই ৭১ বিরোধী নই। আমরা এই দেশকে ধারণ করি, এই দেশকে লালন করি, এই মুক্তিযুদ্ধের চেতনাকে হৃদয়ে ধারণ করেই আজকের এই বাংলাদেশে আমরা রাজনীতি করি। কিন্তু যে বা যারা এই চক্রান্তটা শুরু করেছে এবং অদ্যাবধি করে যাচ্ছে, এই সকল দুষ্কৃতিকারীদের কাছ থেকে আমাদের সতর্ক এবং সজাগ থাকতে হবে। প্রিয় ভাইরা আমার, আজকের এই নতুন বাংলাদেশ দেখেন, অনেক কথাই বলি, বিগত ১৫-১৬ বছর এই বাংলাদেশের রাজনৈতিক পরিবেশ ছিল তৎকালীন লেডি ফেরাউন, যাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী আমরা বলতাম না, বলতাম আওয়ামী লীগের প্রধানমন্ত্রী। এই জন্য তিনি কোনো সমালোচনা সহ্য করতে পারতেন না। তিনি যদি বলতেন আগামীকালকে পশ্চিম দিকে সূর্য উঠবে, আর ওই লেডি ফেরাউনের সাঙ্গপাঙ্গরা এক বাক্যে বলতো জি আপা, ইয়েস আপা, এটাই সত্য। কিন্তু আজকের এই বাংলাদেশে যিনি প্রধানমন্ত্রীর চেয়ারে রয়েছেন জনাব তারেক রহমান, আপনি বিএনপির প্রধানমন্ত্রী নন, আপনি বাংলাদেশের জনগণের প্রধানমন্ত্রী। তাই আপনাকে সমালোচনা সহ্য করতে হবে, এদেশের জনগণের কথা সহ্য করতে হবে। জনগণ আপনার পক্ষেও বলতে পারে, আপনার বিপক্ষেও বলতে পারে, এগুলোকে ধারণ করে সামনের দিকে আগাতে হবে। আপনি যদি সমালোচনা সহ্য করতে না পারেন, এটা কিন্তু হবে না, এটা কিন্তু এদেশের জনগণ মেনেও নেবে না। তাই আমরা মনে করি জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী রাজনীতির মাঠে যে সমালোচনা আলোচনা শুরু হয়েছে, এটা আমি মনে করি এদেশের গণতন্ত্রকে সুসংগঠিত এবং শক্তিশালী করার একটি অগ্রযাত্রার বড় একটা স্টেপ। প্রিয় বন্ধুগণ, আজকে এই জুলাই গণঅভ্যুত্থান এবং তার যে মূল স্পিরিট, জুলাই সনদ, গণভোট, এটা নিয়ে বিগত সময়ে সাংবিধানিক আইনগত অনেক আলোচনা আমরা করেছি। টেলিভিশন টক শোতে নিয়মিত আমরা কথা বলে যাচ্ছি। এটা নিয়ে অনেক কথা হয়েছে, এটা নিয়ে অনেক বক্তব্য ইতিমধ্যে দিয়েছি। মোট কথা, চূড়ান্ত কথা, জুলাই গণঅভ্যুত্থান এবং গণভোট এটা বাস্তবায়ন করতেই হবে। এটা বিএনপির স্বার্থে, সরকারের স্বার্থে, জনগণের স্বার্থে। আর বিএনপি সরকারের প্রতি আমাদের কয়েকটি অনুরোধমূলক পরামর্শ। আজকে যিনি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর চেয়ারে রয়েছেন, উনি বাংলাদেশের একজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব। আইন, প্রশাসন এবং দেশের বিদ্যমান সব কিছু নিয়ে ওনার যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে, জ্ঞান রয়েছে। আমরা ওনাকে ভালোবাসি, পছন্দ করি। কিন্তু আমি মনে করি এই সরকার প্রধানের দায়িত্ব হওয়া উচিত, কিংবা ওনার বিষয়ে সরকারের উচিত ওনাকে পলিসি লেভেলে রেখে এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একজন দক্ষ, অভিজ্ঞ, ডাইনামিক ব্যক্তিকে এক্সিকিউটিভ দায়িত্বে বসানো। কারণ স্বরাষ্ট্র মন্ত্রণালয় এমন একটি জায়গা, এই জায়গাটির উপরে বাংলাদেশের অনেক কিছু নির্ভর করে। আজকে ডানে বামে আমরা যখন এই তাকাই, দেখি হঠাৎ করে মিছিল নিয়ে বের হয়। আবার অনেক মিছিল থেকে পুলিশকে হুমকি দেওয়া হয়, সামনে আসবি না, খায়া ফেলবো, বলে না ভাই? এগুলোর পিছনে কারা দায়ী? এগুলোর পিছনে দায়ী অনেকেই। মোটা দাগে পুলিশ প্রশাসনের যে নীরবতা, এই নীরবতা এই মিছিলগুলোকে উস্কে দেয়। তাই আমরা বলতে চাই, আমাদের আইন শৃঙ্খলা বাহিনীকে অবশ্যই আরও কঠোর হতে হবে, স্ট্রং হতে হবে। আরও দুটি পয়েন্ট বলে একবারে সংক্ষেপে শেষ করব। ইতিমধ্যেই আপনারা জানেন, জ্বালানি তেলের দাম আন্তর্জাতিক বাজারে ৩ দফা কমেছে। যুদ্ধের পরপরেই আমরা দেখলাম জ্বালানি তেলের দাম আন্তর্জাতিক বাজারে ব্যারেল প্রতি ১২০ থেকে $30 উঠেছিল। আর গতকালকের খবরে দেখলাম জ্বালানি তেলের দাম কমতে কমতে এখন প্রতি ব্যারেল তেলের দাম $৭২। যখন দাম বাড়ানো হয়েছিল, তখন আমার দেশের ব্যবসায়িক শ্রেণীর বক্তব্য ছিল আন্তর্জাতিক বাজারে দাম বেড়েছে, আমরাও বাড়িয়ে দিয়েছি ভাই। এখন আমরা তাদেরকে বলতে চাই, বিশ্ব বাজারে দাম কমেছে, তোমরাও কমিয়ে দাও ভাই। এখন তাদের বক্তব্যটা কি? যে ভাই আমরা বেশি দামে কিনেছিলাম, এখন এই স্টক শেষ না হলে তো আমরা দাম কমাতে পারছি না। এ সকল ভণ্ডামি বন্ধ করতে হবে। জ্বালানি তেলের মূল্য অনতিবিলম্বে কমাতে হবে। আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে আহ্বান জানাই,
এদেশের মানুষের কথা চিন্তা করে আপনি অনতিবিলম্বে জ্বালানি তেলের মূল্য কমানোর ঘোষণা দেবেন। মানুষ কষ্টে আছে, নিতে পারছে না। 1 লিটার তেল কিনতে গেলে 145 টাকা গুনে গুনে দিতে হয়। এই ব্যথা আমরা বুঝি, আমরা আর সহ্য করতে পারি না। এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখবেন। পরিশেষে একটাই কথা, পতিত ফ্যাসিবাদ স্বৈরাচারের বিষয়ে আমরা এক এবং ঐক্যবদ্ধ। এখানে দলমত নাই ভাই। কে বিএনপি, কে জামাত, কে গণ অধিকার, কে এনসিপি দেখার বিষয় নেই। একটাই বিষয়, আওয়ামী লীগ এবং স্বৈরাচারের প্রশ্নে আমরা সবাই এক এবং ঐক্যবদ্ধ থাকব। আর আমাদের পাশের দেশের দাদারা ইতিমধ্যে আমাদের নিয়ে ষড়যন্ত্র শুরু করেছে। পুশিন দিয়ে ঢুকাতে চাই, ঠেলে ঢুকাতে চাই বাংলাদেশের ভিতরে ভারতীয় নাগরিকদের। আমরা স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলছি, এদেশের একটা দেশপ্রেমিক মানুষের রক্তে 1 ফোঁটা রক্ত থাকতে ভারতের কোনো নাগরিককে তোমরা বাংলাদেশে ঢুকাতে পারবা না। তোমরা যতই তোমাদের হাই কমিশনারকে মন্ত্রীর পদমর্যাদা দাও, প্রধানমন্ত্রী বানিয়ে দাও, উই ডোন্ট কেয়ার। আমরা একটাই কথা বলবো, এই 56,000 বর্গ মাইল এলাকায় একমাত্র আধিপত্য চলবে বাংলাদেশের জনগণের। এই ল্যান্ড নিয়ে, ভূমি নিয়ে কেউ যদি চক্রান্ত করার চেষ্টা করে, আমরা বাংলাদেশপন্থী জনগণ ছেড়ে দেব না, ছাড় দিয়ে কথা বলবো না। এ বিষয়ে আমরা সতর্ক আছি, সজাগ আছি। ভালো থাকবেন। আমরা কথা বলছি, কথা বলে যাব। লড়াই শুরু হয়েছে, লড়াই চলবে। জুলাই গণঅভ্যুত্থান, জুলাইয়ের স্পিরিট, গণভোট এবং জুলাই সনদ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত ইনশাআল্লাহ আমরা আমাদের এই ভয়েস জারি রাখবো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।